স্বাগত নাগরিক টেলিভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে। দর্শক, আজ আমাদের সাথে রয়েছেন নাগরিক টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সাইদ আরমান। সাইদ আরমান, আপনাকে স্বাগত সংবাদ বিশ্লেষণে। আপনি নিশ্চয়ই জানেন, আমরা সংবাদ বিশ্লেষণে সমসাময়িক যে সংবাদ, সমসাময়িক যে ঘটনা, দেশের ঘটনা, সারা বিশ্বের যে সংবাদ, সেগুলো নিয়ে বিশ্লেষণ করি। সেগুলোর ঘটনার পেছনের ঘটনা নিয়ে আমরা বিশ্লেষণ করে থাকি। তো আজকেও আমরা সেরকমই বেশ কিছু ঘটনা নিয়ে আমি আর আপনি আলোচনা করব, দর্শকদেরকে জানানোর চেষ্টা করব পেছনের খবরগুলো। এর মধ্যে আপনি নিশ্চয়ই জানেন যে একটি টক অফ দ্য টাউন যেটিকে বলা হচ্ছে এখন, যে প্রধান উপদেষ্টার সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক পরবর্তী রাজনীতিবিদদের বা রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের যে মতামত, বিশেষ করে সরকারের যে উপদেষ্টারা রয়েছেন তারাও আজকে সেটি নিয়ে কথা বলেছেন। এরপরেও কিন্তু যেহেতু বৈঠকে নির্বাচন নিয়ে কথা হয়েছে, নির্বাচন নিয়ে আজকে আমরা প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ জানিয়েছিলাম যে ঈদ পরবর্তী আজকে যেহেতু প্রথম কর্মদিবস, আপনি একটা কিছু বলেন আমাদের। উনি বেশ লম্বা করে আমাদের সময় দিয়েছেন এবং তিনি কথা বলেছেন সার্বিক বিষয় নিয়ে, যে নির্বাচন নিয়ে তার প্রস্তুতির বিষয়, সেগুলো কথা বলেছেন। এবং নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর কি ভূমিকা থাকবে সেটি নিয়ে সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেছেন। এই যে এতগুলো ঘটনা, এগুলোর বাইরেও কিন্তু বিশ্বের কিছু ঘটনা, সেই ইরান আর ইসরায়েলের যে যুদ্ধ, যেটি আসলে সারা বিশ্বকে এখন আবার কাঁপিয়ে তুলছে, সেটি নিয়ে কিছু আলোচনা থাকবে। পাশাপাশি আপনি যেহেতু অর্থনীতিবিদেরই লোক, আপনি আজকে ব্যাংক খুললো, লেনদেন শুরু হলো, এবং এখন ইদানিং যেটি নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে যে পাচার করা টাকার বিষয়, সেগুলো আসলে সমাধান কিভাবে হবে। পাশাপাশি বিশ্বের সবকিছু পরিস্থিতি বা রাজনৈতিক পরিস্থিতি, দেশের পরিস্থিতি সবকিছুই নির্ভর করে একটা, যখন বিশেষ পরিস্থিতি আসে তখন কিন্তু অর্থনীতিটাও একটা হুমকির মধ্যে পড়ে যায়। আর একটি দেশের অর্থনীতিকে কিন্তু ব্যবসায়ী যারা রয়েছেন তারাই কিন্তু নিয়ন্ত্রণ করে। ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইএ, সেটি নির্বাচন হলো। একটি স্লোগান ছিল এবার যে পরিবর্তন হবে, বিজিএমইকে তারা নতুন করে নেতৃত্ব দিবে দেশের পোশাক শিল্পকে। এই সব কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো শুরুতেই যেটি বলতে চাই যে দীর্ঘ আলোচনা এটি হঠাৎ করেই হয়েছে আসলে, এবং রাজনৈতিক যে পরিস্থিতি দেশের বর্তমান, এই পরিস্থিতিতে এই আলোচনাটা আসলে সবাই সাধুবাদ জানিয়েছে যে কারোর সাথে কারো মতের মিল ছিল না। 5ই আগস্টের পরবর্তীতে যারা একসাথে আন্দোলন করলো, সংগ্রাম করলো, এই ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে দেওয়া হলো, তারাই কিন্তু একটা পর্যায়ে এসে নিজেদের মধ্যে মত পার্থক্য বা মতভেদ তৈরি হয়ে গেল। সেই জায়গাতে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করলেন, সেখানেও আমরা কোনো ভালো ফলাফল দেখলাম না। সবশেষ যখন প্রধান উপদেষ্টা লন্ডনে গেলেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করলেন, সেখান থেকে আমরা কিছুটা আশার সঞ্চার হচ্ছে এরকম শুনছি এবং দেখছি। অনেকেই বলছেন যে এখানে দূরত্বটাও অনেক কমলো সরকারের সাথে বিএনপির, এবং নির্বাচন নিয়ে যেটি সবচেয়ে বড় ছিল, বাধা ছিল যে ডিসেম্বরে হবে না জুনে হবে, মাঝামাঝি সময় হবে, লম্বা একটা সময় ছিল, সেটিও কিন্তু এখন ছোট হয়ে এসছে এবং বলা হয়েছে যে ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন হবে। আপনি এই বৈঠক নিয়ে আপনার পর্যালোচনাটা কি, আপনি কি মনে করছেন? স্যার বলছেন, আপনি যেটি ইঙ্গিত করছিলেন, আসলে দেশে এই 5 আগস্টের পরে যে রাজনৈতিক প্রেক্ষাপট তখন আমরা দেখেছি, সেটি কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আসলে অনেকটাই আবার পাল্টে যায়। আপনি যেটি বলছিলেন যে যারা পতিত সরকার, আওয়ামী লীগ সরকারের পতন চেয়েছে, আন্দোলন করেছে, সমর্থন দিয়েছে বা সরাসরি আন্দোলন করেছে, তারাই কিন্তু আসলে রেষারেষিতে জড়িয়ে পড়ে। এটি কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই, এবং বিএনপিও স্বীকার করেছে যে আওয়ামী লীগ সরকারের ব্যাপারে যে যখন আন্দোলন শুরু হয় সেটি অরাজনৈতিক আন্দোলন থাকলেও তাতে কিন্তু বিএনপি সমর্থন দিয়েছে, এবং যার কারণে কিন্তু আন্দোলনটা বড় হয়েছে। এটি একটি রাজনৈতিক বাস্তবতা। সেই বাস্তবতা মাথায় রেখে যখন এই যে বিএনপি স্বভাবতই, যেহেতু আওয়ামী লীগ এখন অনেকটাই নিষিদ্ধ হয়ে পড়েছে, দলটির শীর্ষ নেতারা পলাতক, এখন একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে কিন্তু মনে করা হচ্ছে, এটাই সাধারণ মানুষ মনে করেন বা রাজনৈতিক বিশ্লেষকরা তাই মনে করছেন, যে এখন দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে যদি একটি নির্বাচন অনুষ্ঠিত হয়
তাহলে বিএনপি দেশের শাসন ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা তাদের হাতে ধারণা যাবে। করা হচ্ছে এবং বিএনপি নেতা কর্মী প্রান্তিক থেকে শুরু করে বিএনপির শীর্ষ পর্যায়ে হয়তো বা তাদের কথাবার্তাতেও কিন্তু এরকমই মনে হয়। আপনি দেখেছেন যে এই বাজেটের পরে বিএনপি বাজেট নিয়ে একটি প্রতিক্রিয়া দেয় তাদের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সঙ্গে অন্য দু একজন স্থায়ী কমিটির সদস্য ছিলেন। আমি দেখলাম যে ওনারা ক্ষমতায় এসে এই করতে চান সেই পরিকল্পনা বললেন। তার মানে তারা ধরে নিচ্ছে যে তারা রাষ্ট্র ক্ষমতায় আসবে। তো যখন রাষ্ট্র ক্ষমতায় আসার প্রক্রিয়া, তো বিএনপি তো রাজনৈতিক দল, তাই না? তার রাষ্ট্র ক্ষমতায় আসার তাদের প্রক্রিয়া নির্বাচন যত তাড়াতাড়ি অনুষ্ঠিত হবে তাদের জন্য রাষ্ট্রের শাসনভার তাদের নেওয়া ততটা সহজ হবে, ততটা ত্বরিত হবে। যার কারণে কিন্তু বিএনপি এখন ধীরে ধীরে নির্বাচন দ্রুত দেওয়ার জন্য কিন্তু সরকারের উপর চাপ দিচ্ছে। শুরু থেকেই বলে আসছিল, বারবার তাদের দাবি ছিল নির্বাচন কবে দিবে, রাইট। এবং সেটি কিন্তু আমরা দেখলাম যে সাম্প্রতিক সময়ে দুই পক্ষে অন্তর্বর্তী সরকার এবং বিএনপির মধ্যে ব্যাপক দূরত্ব তৈরি হয়। অন্য ইস্যু নিয়ে যখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে সেটি গোলাটে হয়, নানাভাবে বিএনপি সরকারকে বোঝানোর চেষ্টা করেছে এবং কয়েক দফা প্রধান উপদেষ্টা বিএনপি আগ্রহ দিয়ে দেখিয়ে সরকারের সঙ্গে বৈঠক করেছে। আবার সরকারের তরফ থেকেও কিন্তু বিএনপিকে বৈঠকে ডাকা হয়েছে এটি একটি সমঝোতার জন্য। এবং এরকম কিন্তু একটি উঠেছিল যে বিএনপি ঈদের পরে যদি নির্বাচনের তারিখ ঘোষণা না করে সরকার, ঈদের পরে তারা কঠোর আন্দোলন করবে, সেটাও কিন্তু সরকার গুরুত্ব দিয়েছে নিশ্চয়ই। একদমই তাই। যার কারণে আসলে সরকার, এটি যে অন্তর্বর্তী সরকার তো একটি অরাজনৈতিক সরকার, সে তো এগুলো কোনো মেকানিজম দিয়ে আসলে তার মোকাবেলা করবার সেই শক্তি সামর্থ্য থাকবার কথা নয়। যার কারণে সরকার চিন্তা করেছে যে আসলে এটি যেহেতু স্থানীয়ভাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের দিয়ে সঙ্গে বৈঠক করে সরকার এখানে কোনো সুরাহা করতে পারছিল না, সরকার তার অবস্থানে অনড় ছিল যে বারবার অস্পষ্টতাই ছিল সেখানে যে জানুয়ারি থেকে জুন, আসলে এটি স্পষ্টকরণ খুব জরুরি ছিল। বিএনপির দাবি অনেকেই সমর্থন করছেন যে দেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনীতি, বাণিজ্য সব মিলিয়ে একটি নির্বাচনী একটি রোডম্যাপ খুব জরুরি ছিল। যদিও সরকার সেটি দিতে চায়নি, সরকারের তরফ থেকে বলা হয়েছে এই রোডম্যাপ দিলে নানা রকম মেরুকরণ তৈরি হতে পারে, কিন্তু এটি খুব জরুরি ছিল এবং বিএনপি সেই চাপটি কিন্তু তৈরি করছিল সরকারের উপরে। এবং তখন এখন কিন্তু অনেকেই বলছে যে সরকারের শীর্ষ নির্বাহীর যে যুক্তরাজ্য সফর, সেটি নিয়ে কিন্তু অনেকে বলছে যে আসলে সফরটি, অনেকেই এমনটি বলছেন যে এটি অন্যতম একটি লক্ষ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করা। এবং আমি দেখলাম যে আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে কিন্তু একটি কথা বলা হচ্ছে যে এই সফরটি আসলে সরকারি সফর ছিল না। তারা প্রশ্ন তুলছে তাদের ফেসবুক পেজে আমি দেখলাম। এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা অনেকে চুপ আছেন, যাদের সাথে আমাদের মানে ব্যক্তিগতভাবে কথা হচ্ছে, তারা কিন্তু এমনটি প্রশ্ন তুলবার চেষ্টা করছেন। কাজে এটি একটি গুরুত্বপূর্ণ, সরকার মনে করেছে যে হয়তোবা তারেক রহমানের সঙ্গে বৈঠক করে তারা একটি সমঝোতায় আসতে চায়। কারণ একটি সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য বিএনপির অংশগ্রহণ এবং বিএনপিকে সামাল দেয় সরকারের জন্য খুব জরুরি হয়ে পড়েছে, যখন আওয়ামী লীগ পুরোপুরি অনুপস্থিত। এখন একটি আলোচনা হয়ে, যেটি সরকার যদিও ফর্মালি পুরোপুরি বলছে না, কিন্তু একটি স্পষ্ট হয়ে গেল যে নির্বাচনী দিনক্ষণটি বিএনপি ডিসেম্বরের মধ্যে চাইলেও শেষ পর্যন্ত দুই পক্ষই হয়তো বা সমঝোতায় এসে ফেব্রুয়ারির কথা বলছে। এবং মোটামুটি একটি আলোচনা হয়েছে, যৌথ একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে। এবং যেহেতু রোজা আছে, রোজার আগেই তারা একটি নির্বাচনের একটি রোডম্যাপ করতে, নির্বাচনের একটা আয়োজন করতে চায়। এবং নির্বাচন কমিশন থেকে তো বারবারই আমরা শুনেছি, আপনিও খেয়াল করেছেন, নির্বাচন কমিশন কিন্তু সবসময় বলেছে যে তারা ডিসেম্বরেও যদি সরকার নির্বাচনের শুভ সংকেত দেয় তারা প্রস্তুত। কাজেই এখন নির্বাচনের যে দিনক্ষণ বিএনপি হয়তো একটু ছাড় দিচ্ছে যে ঠিক আছে একটু এটা হোক। এবং আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, জামায়াত বাংলাদেশের রাজনীতিতে এখন বড় একটি অংশ, তারাও কিন্তু বলছিল যে রোজার আগেই নির্বাচনের, এবং শেষ পর্যন্ত জামায়াতের কিন্তু এমন ইঙ্গিত ছিল যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হতে পারে। সেটি আয়োজন হচ্ছে এবং সরকারের সমঝোতার মধ্য দিয়ে, সরকার এবং বিএনপির সমঝোতা অথবা আলোচনার মধ্য দিয়ে যদি দেশের পরিবেশ ঠিক থাকে নির্বাচন পর্যন্ত, সেটি একটি স্বস্তির ব্যাপার হবে এবং দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়া খুব জরুরি। দেশের পুনর্গঠন সংস্কার যাই বলি, একই সঙ্গে নির্বাচনটা স্বস্তির জন্য কিন্তু জরুরি বলে মানুষ মনে করছে। এটি তো নির্বাচন নিয়ে যখন বিএনপি কথা বলছে, সেই সময়ে কিন্তু অন্য একটি নতুন দল, যারা শিক্ষার্থীদের যে দল এনসিপি, তারা কিন্তু তাদের ধারণা কিন্তু ভিন্ন, তাদের বক্তব্য ভিন্ন।
তারা কিন্তু এত তাড়াতাড়ি নির্বাচন চাচ্ছে না, এবং এমনও শোনা যাচ্ছে যে তাদেরকে একটু সময় দেওয়া হচ্ছে দলটা গোছানোর জন্য, যাতে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। তাদের এখনো নিবন্ধনই হয়নি, এবং তারা বলছে যে সংস্কার এবং বিচার এই দুটিকে প্রাধান্য দিচ্ছে তারা। কিন্তু সার্বিকভাবে কিন্তু সবাই বলছে সংস্কার যতটুকু প্রয়োজন এই মুহূর্তে, সেই সংস্কারটুকু তো মোটামুটি এগিয়ে এসেছে, এবং সংস্কার কমিশনগুলো তাদের প্রতিবেদন দিয়েছে ঐকমত্য কমিশনে, সেখানে সেগুলো দেখাদেখি হচ্ছে, ঠিকঠাক হচ্ছে। আর বিচার প্রক্রিয়া তো বললেই হয় না যে আজকে করে ফেললাম। ইতিমধ্যে আজকে আমরা শুনলাম যে বিচারক বাড়ানোর একটা করা হচ্ছে, যে যেখানে একজন বিচারক আছে সেখানে আরো বিচারক বাড়ানো হবে, যাতে যে মামলাগুলো বা যে বিচার কার্যগুলো সেগুলো যাতে তাড়াতাড়ি শেষ হয়। সেদিক দিয়েও কিন্তু সরকার কাজ করছে। এখন লন্ডনে যে মিটিং হলো তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেই বৈঠকের পরে আমরা দেখলাম যে একটি যৌথ বিবৃতি, এবং সেখানে কিন্তু প্রকাশ্যে যে আলোচনাটা এলো সেই বৈঠকের, সেটি শুধুমাত্র নির্বাচন কেন্দ্রিকই এসছে। কিন্তু এই যে লম্বা সময় তারা আলোচনা করলো, সবার মনে একটা প্রশ্ন ছিল যে বাকি সময় তাহলে কি নিয়ে আলোচনা হয়েছে? শুধুই কি নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে? আরও তো অনেক ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা। তো বিভিন্ন সূত্র মতে, আমরা যেহেতু সাংবাদিকতা করি, আমাদের বিভিন্ন সূত্র থাকে, বিভিন্ন জায়গা থেকে আমরা সংগ্রহ করি বিভিন্ন খবর, সেই হিসাবে কিন্তু আমরা যেটি জানতে পেরেছি, সেখানে বেশ কিছু ইস্যু নিয়ে কথা হয়েছে, যে ইস্যুগুলোর সমাধান ওই বৈঠকে হয়নি, পেন্ডিং অবস্থায় রয়েছে। আসলে রাজনীতিতে তো আসলে টেবিলের আলোচনাই শেষ নয়, পরে আলোচনা থাকে। তো আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে আমি যেটি জেনেছি যে সেখানে বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে অন্যতম একটি বিষয় হচ্ছে যে সংসদ নির্বাচনের আসন নিয়ে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের কথা হয়েছে, যে আসন ভাগাভাগি। যেহেতু তারেক রহমান বারবারই বলেছেন যে একটি জাতীয় সরকার করবেন, জাতীয় সরকার করলে তার সাথে যারা রয়েছেন অন্যান্য দলের ছোটোখাটো দলগুলো, তাদেরকে তো নিশ্চয়ই আসন ছেড়ে দিতে হবে। সেই জায়গাটাতে এনসিপির অবস্থান কি থাকবে? এনসিপি তাদের সাথে থাকবে কিনা, বা এনসিপি যদি বিএনপির সাথে থাকে তাদেরকে কতগুলো আসন দিতে হবে? এর আগেও আমরা শুনেছি যে এনসিপি 100 আসনের আবদার করেছিল, সেটি হয়তো শোনা কথা, কতটুকু সত্য জানি না। তারা নিশ্চয়ই এটি নিয়ে আলোচনা করছে বিভিন্ন জনের সাথে। এখন বিএনপির সাথে তাদের সেই আলোচনা হয়েছে কিনা সেটিও নিশ্চিত করে কেউ বলতে পারছে না, তবে এই ধরনের একটা আলোচনা হয়েছে। তো সেই সময়ে তারেক রহমান নাকি বলেছেন যে আসলে সুষ্ঠু নির্বাচন, সুন্দর পরিবেশে নির্বাচন হওয়ার জন্য এখানে আর কোনো ফর্মুলা চলবে না, কোনো আসন ভাগাভাগির চলবে না। তারপরেও বিষয়টি পেন্ডিং অবস্থায় রয়েছে। তারেক রহমান তার যে স্থায়ী কমিটির সদস্য রয়েছেন বিএনপির, তাদের সাথে কথা বলবেন, বা উপদেষ্টা, যিনি প্রধান উপদেষ্টা, তিনিও কথা বলবেন। আরও একটি বিষয় রয়েছে যেটি শুনলাম যে সেখানে আলোচনা হয়েছে, সেটি হলো যে নির্বাচন আগে কোনটা হবে, স্থানীয় না জাতীয়? কারণ স্থানীয় নির্বাচনের বিষয়ে অনেকেই মতামত দিয়েছে আগে হওয়ার জন্য। জামাত ইসলামও বলেছে স্পষ্ট করে, জামাত ইসলামের আমির সর্বশেষ যে প্রেস ব্রিফিং তিনি করলেন হোটেল শেরাটনে, সেদিন আমি ছিলাম। সেদিন আমি প্রশ্ন করেছিলাম যে আপনি আসলে কোন নির্বাচন আগে চান? তিনি এই প্রশ্নের উত্তরেই বলেছিলেন যে আমরা চাই যে স্থানীয় সরকারটা শক্তিশালী আগে হোক, তাহলেই জাতীয় নির্বাচনটা সুন্দর হবে। তারা স্পষ্ট বলে দিয়েছে। এনসিপিও সেরকমই চায়, কিন্তু বিএনপি চাচ্ছে যে জাতীয় নির্বাচন আগে হোক, তাদের মতামত। এবং এই বিষয়টাতেও সেখানে কোনো সুরাহা হয়নি, সেই জায়গাগুলো পেন্ডিং অবস্থায় রয়েছে। এছাড়াও রয়েছে কয়েকজন উপদেষ্টার কর্মকাণ্ড নিয়েও কিছু আলোচনা রয়েছে। এই যে বিষয়গুলো পেন্ডিং অবস্থায় রইল, এখন রাজনৈতিক বিশ্লেষকরা যেটি বলছে যে সব কিছুই তো আর আসলে আলোচনার টেবিলে শেষ হবে না। আপনার কাছে কি মনে হয় যে এই বিষয়গুলো আসলে কবে নাগাদ, সামনে তো নির্বাচন যেহেতু যদি ফেব্রুয়ারিতে হয়, তাহলে কি আরও আলোচনার কি জায়গা রইল? সেই আলোচনাগুলো কি তারেক রহমান দেশে আসলে হবে, নাকি আমরা শুনেছি যে খালেদা জিয়ার সাথেও ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক হতে পারে যে কোনো সময়? কোনটা আসলে এই জায়গাগুলোকে আরও এগিয়ে নিয়ে যাবে? দেখুন, আপনি শুরুতে যেটি বলছিলেন যে জাতীয় নাগরিক পার্টি, ছাত্রদের নতুন রাজনৈতিক দল, তাদেরকে এক ধরনের সহায়তা সরকার করছে, এটি কিন্তু বিএনপিও কখনো কখনো ইঙ্গিত করেছে, এবং দেশের রাজনৈতিক
যারা সচেতন রাজনীতি যারা বিশ্লেষণ করেন তারাও কিন্তু এমনটা অনেকেই মনে করছিলেন যে সরকার এই দলটিকে এক ধরনের সহায়তা করতে চায়, যার কারণে নির্বাচনের দিনক্ষণ সরকার স্পষ্ট করছিল না, যাতে এনসিপি যাদের রাজনৈতিক শক্তি নিবন্ধন নির্বাচন প্রক্রিয়া যারা তারা আসতে পারে এবং শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে, এমন একটি ইঙ্গিত কিন্তু আসলেই শোনা যাচ্ছিল, এমন একটি কথা কিন্তু মানুষের মধ্যেও ছড়িয়ে পড়েছে এবং প্রান্তিক পর্যায়েও কিন্তু এই তথ্যগুলো মানুষের কাছে আলোচনায় চায়ের আড্ডায় কিন্তু আমরা শুনতে পাই। এখন যেহেতু লন্ডনে বৈঠক হলো, তারা কিন্তু আপনি দেখেছেন যে এনসিপি একটি বিবৃতি দিয়ে বলেছে যে লন্ডনের বৈঠকে কি সমঝোতা হলো তারা এটি কঠোরভাবে তারা দেখতে চায় আসলে, এবং এটি তারা খোঁজখবর নিচ্ছে। এটি স্পষ্ট, বিএনপি যেটি আমি শুরুতে বলছিলাম যে দেশের এখনকার রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষের কাছেও কিন্তু অনেকটাই স্পষ্ট, মানুষ মনে করছে যে নির্বাচন হলে হয়তোবা বিএনপি শাসন ক্ষমতা পাবে। সেই প্রেক্ষাপটে বিএনপি কিন্তু অনেকটাই আত্মবিশ্বাসী। এখন অন্যরা স্বাভাবিকভাবেই চাচ্ছে যে কিভাবে সেই একটা পরিস্থিতিতে একটি সমঝোতা করে সংসদে যাওয়া যায়। অনেকগুলো বিষয়ে আপনি দেখছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সুপারিশ, সেখানে এখনো সেটি চূড়ান্ত হয়নি যদিও, কিন্তু এখন পর্যন্ত যে খসড়া তাতে অনেকগুলো বিষয় কিন্তু বিএনপির সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরত্ব রয়েছে, অনেক দূরত্ব রয়েছে, অন্যান্য রাজনৈতিক দলের সাথেও একমত না তারা তো, এবং অন্য রাজনৈতিক দলগুলো যে সুপারিশ করছে সংসদ প্রক্রিয়া থেকে শুরু করে প্রধানমন্ত্রীর ক্ষমতা, এইগুলো নিয়ে কিন্তু অনেক বিএনপির সঙ্গে, তো নির্বাচন নিয়ে আলোচনা হয়তোবা গুরুত্ব পেয়েছে লন্ডনের বৈঠকে, কিন্তু এইসব বিষয়ে যে প্রধান উপদেষ্টা বিএনপি সমর্থন চান নাই সেটি কিন্তু অস্বীকার করবার সুযোগ নেই। যেহেতু সরকার সংস্কারের কথা বারবার বলছে, কাজেই এই সংস্কার প্রক্রিয়ায় এই নির্বাচনী প্রক্রিয়া, নির্বাচনী শাসন ব্যবস্থা, সংসদীয় প্রক্রিয়া, কিভাবে প্রধানমন্ত্রী শাসন ক্ষমতার বিকেন্দ্রীকরণ, এইগুলো নিয়ে কিন্তু অবশ্যই ধারণা করা হচ্ছে যে অবশ্যই তারেক রহমানের সঙ্গে আলোচনা হয়েছে। কিন্তু বিএনপি যেহেতু যে বললাম অনেকটা আত্মবিশ্বাসী, তারা তো তাদের অবস্থান স্বাভাবিকভাবে ছাড় দেওয়ার কোনো কথা নয়, এবং সরকার বিএনপি কিন্তু অনেকেই মনে করছে যে সরকার অন্য রাজনৈতিক গোষ্ঠীকে সমর্থন দেওয়ার চেষ্টা করছে, কাজে বিএনপি এখানে ছাড় দিয়ে সমঝোতা করে স্বাভাবিকভাবেই দিবে না, দেওয়ার কথাও না। কাজেই এখন সরকার হয়তোবা একটা সমঝোতা, রাজনৈতিক সমঝোতা একটা বলয় করতে চাচ্ছে, যে সেটি বিএনপি গ্রহণ করবার কোনো কথা নয়, করবেও না বিএনপি। এখন এনসিপি আগেও যেটা বলেছে তারা বেশ কিছু আসন চায়, জামাতও তাদের একটা অবস্থানের কথা বলছে, জামাতের মধ্যে কিন্তু আমরা শুনতে পারি যে তাদের এক এক আসনে তাদের দলীয় প্রার্থীও কিন্তু চূড়ান্ত করেছে এবং তারা নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। এই গত ঈদ কেন্দ্রকে কেন্দ্র করে কিন্তু তারা ব্যাপক প্রচারণা চালায়, কাজে বিএনপি এখানে ছাড় দিবে না। বিএনপি তারেক রহমানও তো বলছে গত 17 বছর তারা মাঠে রক্ত দিয়েছে, তারা ত্যাগ করেছে, অনেক গুম হয়েছে, খুন হয়েছে, তারা কেন ছাড় দিবে? কাজেই সরকারকেই এখানে সরকারের যে যদি মনোভাব যদি এমন থাকে যে অন্য রাজনৈতিক পৃষ্ঠপোষক গোষ্ঠীকে বাড়তি সুযোগ দেয়া, সেটি না করে আমারও মনে হয় যে একটি রাজনৈতিক সমঝোতা করে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু ভোটের আয়োজন করা সরকারের দায়িত্ব। কে ক্ষমতায় আসবে সেটি আসলে দেশের যারা জনগণ তাদেরই ঠিক করতে দিক। এবং আপনি দেখেন যে এই যে আওয়ামী লীগ সরকারের ব্যাপারে মানুষের অসন্তোষ কেন ছিল, তারাও তো আমি দামির ভোট করেছে, তাই না, রাতের ভোট করেছে। সেখান থেকে এসে যদি আবারও যদি আমাকে সমঝোতার একটা মেকানিজমে যদি আমাকে ভোট দিয়ে, পার্থক্য কি রইল? কাজেই এখানে এই প্রক্রিয়াটা কিন্তু প্রশ্নের মুখে ফেলবে। এবং আমি কয়েকদিন আগে আপনি খেয়াল করেছেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম কিন্তু একটি আর্টিকেল লিখেছেন তার পত্রিকাতে, যে আওয়ামী লীগের পতনের পরে আসলে এই দেশ গত কয়েক মাসে কি পেয়েছে, এই প্রশ্নটা কিন্তু এখন মানুষ তুলতে শুরু করেছে। পরবর্তীতে এই ধরনের প্রশ্ন আসবে, যেহেতু একটা বিশেষ পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার দেশটা চালাচ্ছে এবং এটার ভালো মন্দ সব দিক দিয়ে মানুষ আলোচনা করবে। যতই দিন যাবে ততই আরো অনেক, ইতিমধ্যে তো আমরা অনেক খবর শুনেছিও যে এই সরকারের যে জায়গাগুলোতে ব্যর্থতা, তাদের যে পিএসদের দুর্নীতি বা উপদেষ্টাদের বিভিন্ন কর্মকাণ্ড, যাই হোক। সাইদ আরমান, আমরা যে আলোচনাটি করছিলাম
যে বৈঠক হলো সেখানে কিন্তু মূলত নির্বাচন নিয়ে কথা হলো, এবং আপনিও বারবার বললেন যে নির্বাচন কেন্দ্রিক আলোচনাটাই এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলোচনা। সেটি আসন নিয়ে হোক, নির্বাচন ব্যবস্থা নিয়ে হোক, নির্বাচন কমিশন সংস্কারের বিষয়গুলো ছিল, নির্বাচন সংস্কার বিষয়গুলো ছিল, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তো যেহেতু একটি সময় সেই ডিসেম্বর থেকে জুন এরকম আলোচনা ছিল, এবং সেই জায়গাটা ছোট হয়ে এই তারেক রহমান আর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক, সেখানে জায়গাটা অনেক ছোট হয়ে এসেছে, এবং ওখানে বলা হয়েছে যে ফেব্রুয়ারিতে, রোজার আগে নির্বাচনটা, কিন্তু তারিখ কিন্তু ঘোষণা হয়নি। এবং এটিও বলা হয়েছে যে এই আমাদের এই সময় অনুযায়ী এখন নির্বাচন কমিশন তাদের মতো করে রোডম্যাপ ঘোষণা করতে পারে। তো এই সমস্ত বিষয় নিয়ে আজকে যেহেতু প্রথম কর্মদিবস ছিল, আমরা প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ জানিয়েছিলাম যে আমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলা, পরিষ্কার করার জন্য। তিনি আমাদেরকে সময় দিয়েছিলেন এবং গণমাধ্যমের সাথে তিনি কথা বলেছেন, দীর্ঘক্ষণ কথা বলেছেন, এবং তার কাছে আমাদের প্রশ্নই ছিল যে আসলে প্রস্তুতিটা কেমন নির্বাচনের, আর নির্বাচনের তারিখটা আসলে কিভাবে আসবে। নির্বাচন কমিশন যেহেতু সরকার বলছে তাদের কথা, তো প্রধান নির্বাচন কমিশনার বারবার যেটি বলেছেন যে একটি পজিটিভ বিষয় হচ্ছে যে সময়টা কমে এসেছে, একটা নির্দিষ্ট মাস পাওয়া গিয়েছে যে ফেব্রুয়ারিতে হবে। তো তাদের কাছে তো আসলে লিখিতভাবে ওই বৈঠকের কোনো আসেনি, কোনো চিঠি আসেনি বা কারো সাইন করা। উনি আমাদের মতো বলছেন যে আমি দেখেছি, মিডিয়াতে দেখেছি বা জেনেছি, শুনেছি, সরকার বলেছে এই কথা। কিন্তু বারবার তিনি বলছেন যে বিশেষ এই পরিস্থিতিতে বিশেষ একটি সরকারও বারবার বলছে যে একটি সুন্দর নিরপেক্ষ একটি অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চায়। যেহেতু রাজনৈতিক দলগুলোর সাথে সরকার বিভিন্ন সময় এটি নিয়ে আলোচনা করছে, তাহলে সরকারের নিশ্চয়ই এটি মাথায় রয়েছে যে কিভাবে, কোন ডেটে, কোন তারিখে নির্বাচনটা হবে। আবার আমরা যখন জানতে চাইলাম যে তাহলে নির্বাচন কমিশন নিজেরা কেন এটা করতে পারবে না, সরকার, উনি বলছেন যে সরকারকে তারা অ্যাভয়েড করা সম্ভব না, কারণ সরকারকে তার লাগবেই নির্বাচন করতে, আইন শৃঙ্খলা বাহিনী লাগবে, সব কিছুকে লাগবে। এবং শেষ পর্যন্ত উনি বলেছেন যে সরকারের সাথে আলোচনা করেই একটি তারিখ তারা নির্ধারণ করবেন, এবং নির্বাচনের তারিখ ঘোষণার যখন ঠিক হবে তার 2 মাস আগেই তারা তফসিল ঘোষণা করবেন, এবং বিভিন্ন প্রস্তুতির কথা বলছে। আপনার কাছে কি মনে হয় যে এই নির্বাচন কমিশন, এর আগেও তো আপনি জানেন যে তারা কতটুকু প্রস্তুতি নিয়েছে? অনেকগুলো ইস্যু রয়েছে এখানে, ভোটার তালিকা হালনাগাদের ইস্যু রয়েছে, বিদেশি ভোটারদের, প্রবাসী ভোটারদের বিষয় রয়েছে, ব্যালট পেপারগুলো, অনেকগুলো রাজনৈতিক দল এখনো নিবন্ধন পায়নি, তার মধ্যে এনসিপি অন্যতম। সবকিছু মিলে আসলে কতটুকু সম্ভব? নির্বাচন কমিশন চাইলে এটি সম্ভব। আপনি যেটি বলছিলাম এর আলোচনা প্রথম পর্বে, যে নির্বাচন কমিশন তো এমনও ইঙ্গিত করেছে যে ডিসেম্বরে যদি সরকার চায়, সরকারের সবুজ সংকেতের কথা, তাহলে তারা নির্বাচন আয়োজন করতে পারবে। এবং আমিও মনে করি যে নির্বাচন কমিশন সেটা আয়োজন করতে পারবে। তবে হ্যাঁ, এটি সত্য যে বাংলাদেশে আমরা বিগত দিনে যে নির্বাচনী প্রক্রিয়া দেখেছি, এখনো তাই কিন্তু হচ্ছে আলটিমেটলি। যে যেমন সরকার, নির্বাচন কমিশন কিন্তু সরকারের সবুজ সংকেত ছাড়া কিন্তু নির্বাচনে কোনো দিনক্ষণ ঘোষণা করতে পারবে না, তফসিলও দিতে পারবে না। তো কাজেই যেটি আপনি বলছিলেন যে নির্বাচনী কর্মকর্তা থাকেন জেলা প্রশাসকরা, আইন শৃঙ্খলার দায়িত্বে থাকেন জেলা পুলিশ, সেনাবাহিনী, বিজিবি। তো এই মেকানিজমগুলো তো নির্বাচন যদিও বলা হয় যে তফসিল ঘোষণার পরে সবকিছু নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে আসে, কিন্তু সেটি আসলে বাস্তবে কতটা সত্য সেই প্রশ্ন কিন্তু রয়ে যায়। এখন একটা জিনিস নতুন প্রেক্ষাপট, সেটি হলো যে যেহেতু আওয়ামী লীগ নেই, কাজে নির্বাচনকে ঘিরে যে আমরা বিগত দিনে যে রেষারেষি, সংঘাত, দ্বন্দ্ব, প্রাণহানি, মারামারি দেখেছি নির্বাচনের আগে, নির্বাচনী প্রচারণাকালে এবং নির্বাচনের ভোটের দিন এবং ভোটের পরে, সেটি আমার মনে হয় যে সেটি সেই প্রেক্ষাপট আর নেই, যেহেতু বড় একটি প্রতিপক্ষ অনুপস্থিত। এখন বড় প্রতিপক্ষ শুধু বিএনপি, জামায়াত। আমি জানি না এই ছাত্রদের নতুন রাজনৈতিক দল কতটা অবস্থান তৈরি করতে পারবে সরকারের সমর্থন ছাড়া।
সরকারের পৃষ্ঠপোষকতা ছাড়া। কারণ এরই মধ্যে কিন্তু আমরা তাদের বিভিন্ন কর্মসূচি দেখলাম, যে সেই জোয়ার, সেই সমর্থন কিন্তু নেই। এবং তাদের নিজেদের মধ্যেও কিন্তু কিছুটা একটু অন্যরকম খবর আমরা দেখছি যে নিজেদের মধ্যে অনেকটা অমিল। এবং তাদের যে কর্মসূচিগুলো যদি আপনি খেয়াল করেন, উপস্থিতি মানে সেটিও কিন্তু অনেকটা মানুষের চোখে পড়ছে। তারা এক একটা কর্মসূচি ঘোষণায় সেখানে কয়জন যাচ্ছে, দু একটা ছবিও কিন্তু এর মধ্যে ভাইরাল হয়েছে, দেখেছি যে এত কম সংখ্যক উপস্থিতি। স্বাভাবিকভাবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তারা কি করতে পারবে সেটি, এবং নির্বাচন কমিশন চাইলে এই নির্বাচন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে, যেটি শোনা যাচ্ছে যে আয়োজনের একটা সরকারের মনোভাবের কথা লন্ডনে বৈঠক হয়েছে, নির্বাচন কমিশন যেটা আয়োজন করতে পারবে। প্রবাসীদের ভোটার করার ব্যাপারটি একেবারেই নতুন, সেটি এখন সরকার কিভাবে, নির্বাচন কমিশন সেই মেকানিজমটা কিভাবে। প্রবাসী ভোটারদের বিষয়ে যেটি বলা হয়েছে যে একটা কমিটি করা হয়েছে, সেই কমিটি এটি নিয়ে কাজ করছে। এর আগেও তারা বলেছিলেন যে কয়েকটা পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে, প্রক্সি ভোটিং, তারপরে এই যে ব্যালটে যেটা দেওয়া হয়। তো ওনারা যেটাকে সবচেয়ে সহজ এবং সহজে অল্প সময় করা যাবে সেটি নিয়ে করবেন। তো আমার ধারণা যে সমস্ত প্রবাসীরা এই ভোটে অংশগ্রহণ করতে পারবে না, কিছুটা হলেও কিছু দেশের কিছু প্রবাসী সেখানে করতে পারবে, এটি একটি বিষয়। আরেকটি বড় বিষয় ছিল, যেহেতু একদিকে নির্বাচন কমিশন বলছে যে ভোটের তারিখের 2 মাস আগে, মানে এটা আইনেই রয়েছে 60 দিন আগে তফসিল ঘোষণা করতে হবে। তো 60 দিন আগে যদি তফসিল ঘোষণা করতে হয়, কিন্তু আপনি যখন ভোটার তালিকা হালনাগাদ করবেন প্রতি বছর, কিন্তু ভোটের আগে যে 2রা জানুয়ারি, সেই 2রা জানুয়ারিতে যাদের বয়স 18 হয় তারা কিন্তু ভোট দেওয়ার একটা সুযোগ পায়। তখন আমরা জানতে চেয়েছিলাম যে তাহলে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তাহলে 60 দিন আগে যদি তফসিল ঘোষণা হয়, তাহলে তো 2রা জানুয়ারিতে যাদের 18 হচ্ছে তারা তো ভোট দিতে পারবে না। সেই ক্ষেত্রে তিনি যেটি জানিয়েছেন যে এখানে আইনের একটি পরিবর্তন আনতে হবে, যেটি আইন রয়েছে সেই আইনের অল্প একটু পরিবর্তন আনলে হয়তো সেটিও সম্ভব হবে। তিনি বলেছেন হতাশ হওয়ার কিছু নেই, হয়তো কিছু নতুন ভোটার বাদ পড়বে যারা বয়স 18 হবে, কিন্তু অনেকেই নতুন করে ভোট দিতে পারবে বলে উনি জানিয়েছেন। কিন্তু এছাড়াও কিন্তু আরও অনেক প্রস্তুতি রয়েছে। আজকে সকালবেলা প্রধান নির্বাচন কমিশনার তার নির্বাচনী কর্মকর্তাদের নিয়ে বসছিলেন, সেখানে মিডিয়া ছিল না কোনো। সেখানে ভালো ভালো কথা তিনি বলেছেন যে তাদেরকে কঠোরভাবে কাজ করতে হবে। নির্বাচন কমিশনার আজকে যেটি হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে কোনো ধরনের কেন্দ্র দখল, ভোটের মাঠে কোনো ধরনের বিশৃঙ্খলা, ভোটারদের ভোটদান থেকে বিরত করার জন্য হুমকি ধামকি, ব্যালট পেপারের ছিনতাই, জোর করে ব্যালটে সিল, এই ধরনের কর্মকাণ্ড করার জন্য যারা আগ্রহ প্রকাশ করবে বা যারা আশা করছে, তারা এটিকে দিবাস্বপ্ন হিসেবে দেখতে হবে এবং তাদের কোনো ছাড় দেয়া হবে না, তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেবে, এটি আজকে ঘোষণা দিয়েছেন তিনি। এবং তিনি বলেছেন যে আমরা নির্বাচন কমিশন রেফারির ভূমিকায় থাকবে, যারা খেলবে তারা খেলবে, যারা ভালো খেলবে তারা জিতবে। তো আপনার কাছে কি মনে হয় যে এই মাঠ পর্যায়ে যে প্রস্তুতির বিষয়গুলো রয়েছে সেগুলো মিলিয়ে আসলে নির্বাচনটা, যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী, আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে, তো পুলিশের যে জায়গাটা, একটা বড় জায়গা কিন্তু পুলিশ আমাদের জন্য, আইন শৃঙ্খলা, তো পুলিশের কি এখনো সেই আস্থার জায়গায় ফিরতে পেরেছে, বা পুলিশ বাহিনী কি এখনো নির্বাচনের মাঠে তারা কতটুকু, এখন আমরা দেখি রাস্তাঘাটে পুলিশ ট্রাফিকদেরকে মানুষ যেভাবে করে, ইনসাল্ট করে বা কথা বলে, গালাগালি করে, সেই সব পুলিশ তো আবার তাদের মতো করে ফিরে আসছে। হয়তো পুলিশের কিছু খারাপ কাজ ছিল, তারা গুলি চালিয়েছে, তারা হত্যা করেছে, সেটিও নির্দেশনা ছিল তাদের, সব পুলিশ তো আর খারাপ না, কিন্তু আবার পুলিশ ছাড়াও কিন্তু আপনি সমাজকে ভাবতে পারেন না। তো নির্বাচনের মাঠে কিন্তু পুলিশের একটা বড় ভূমিকা থাকতে হবে। তো এই সময়ে পুলিশ কতটুকু আসলে ফর্মে ফিরতে পারতেছে, নির্বাচনের মাঠ তারা কতটা নিয়ন্ত্রণ করতে পারবে? আপনি যেটা বললেন যে প্রধান নির্বাচন কমিশনার সিইসি যেটা বলেছেন, তারা রেফারির ভূমিকায় থাকবে এবং যারা খেলোয়াড় তারা খেলবে, এখানে তাদের কোনো দায় থাকবে না, তারা এটি শুধু রেফারি হিসেবেই দায়িত্বে থাকবে। এই কথাটা কিন্তু আমরা বিগত দিনেও অনেক নির্বাচন কমিশনের সিইসির মুখে এই ধরনের কথা কিন্তু শুনেছি, কিন্তু কার্যত কিন্তু আমরা আসলে সেটির প্রতিফলন কিন্তু অনেক সময় দেখিনি।
এখন এবার যেটি হলো যে যেহেতু ওই যেটা আমি বলছিলাম যে বড় রাজনৈতিক প্রতিপক্ষ নেই, তাহলে এবার নির্বাচনী কর্মকর্তাদের চাপ, মানে রেষারেষি সংসদে যাওয়ার জন্য কারা কারা লড়াই করবে, কারা হানাহানি করতে পারে, সেটা কিন্তু অনেকটা কমে গেল যেহেতু আওয়ামী লীগ নেই। এখন আওয়ামী লীগ অন্য কোনো প্রক্রিয়ায় নির্বাচনে অংশ নেবে কিনা সেটি আমরা এই মুহূর্ত পর্যন্ত স্পষ্ট না। কিন্তু এখন পর্যন্ত যেটা, যে যদি বিএনপি বড় রাজনৈতিক দল, সঙ্গে জামায়াত রয়েছে বা ছাত্রদের অংশগ্রহণ, তো এখানে তো বড় অংশই তো বিএনপির দখলে, মাঠও তো তাদের দখলে। এখন এটি হতে পারে যে যদি সরকার যদি বিএনপির সঙ্গে একটি সমঝোতার সংসদের দিকে যায়, ধরেন সেখানে হয়তো বা বিএনপিকে কিছু কিছু আসন ছেড়ে দিতে হবে, সেটা বিএনপি মানবে কিনা সেটা কিন্তু জানি না আমরা। যেটা আমরা বলছিলাম যে লন্ডনের আলোচনায় এইগুলো কিন্তু সমঝোতা হয়নি, কাজেই যে সমস্ত আসনগুলো বিএনপি ছেড়ে দিতে হবে সেখানে যদি বিএনপির প্রার্থী থাকে, সেই প্রার্থী তো চাইবে যে সে তো সহজে এমনি দলের কথা শুনলেও কিন্তু ভেতরে ভেতরে সে তো ছাড়তে চাইবে না, তার কর্মী সমর্থকরা ছাড়তে চাইবে না। সেখানে কিন্তু একটি বল প্রয়োগের চেষ্টা কিন্তু বিএনপির নেতাকর্মীরা, স্থানীয় নেতাকর্মীরা করবার চেষ্টা করবে, এবং সেইখান থেকে আবার বিএনপি যাদের মনোনয়ন দেবে তার বাইরে তো বিএনপি তো একটি বড় রাজনৈতিক দল। আর এখন যেটি আমরা বারবার বলছি যে একটি রাজনৈতিক বন্দোবস্ত যেহেতু মনে হচ্ছে যে বিএনপি শাসন ক্ষমতায় যাবে, কাজেই যারা টিকিট পাবে তার বাইরেও তো বড় একটা থাকবে, এবং বিগত দিনেও কিন্তু তাই হচ্ছে। এখনো বিভিন্ন এলাকায় আমরা শুনতে পাচ্ছি যে ভাগাভাগি হয়ে যাচ্ছে, কোন্দল হচ্ছে, বিএনপি 3 ভাগ হয়ে গেছে, 4 ভাগ হয়ে গেছে। অনেকেই তো মনে করছে যে এবার দলীয় মনোনয়ন পাওয়া মানে সংসদে যাওয়া, আবার অনেকেই মনে করছে যে যেহেতু আওয়ামী লীগ নেই, দলীয় মনোনয়ন জারি আসুক, আমার যদি এলাকায় জনপ্রিয়তা থাকে আমি সংসদে যেতে পারবো। সেখানে বিএনপির কিন্তু একটা রেষারেষির একটা সুযোগ তৈরি হয়েছে। একটি দলীয় হাইকমান্ড কতটা মোকাবেলা করতে পারবে সেটি জানি না, কিন্তু এটি মোকাবেলা করা সম্ভব হয় না। বিগত দিনেও কিন্তু আমরা দেখেছি এই রাজনৈতিক রেষারেষি সংসদে যাওয়ার যে মনোভাব সেটি কিন্তু করা যায় না, বিদ্রোহী প্রার্থী হিসেবে কিন্তু তারা দাঁড়ায়। কাজেই আইন শৃঙ্খলা বাহিনীর বড় একটি চাপ তৈরি হবে এই জায়গাটায়, যে বিএনপির যদি বিদ্রোহী প্রার্থী থাকে এবং বিএনপি নেতা কর্মীদের মধ্যে যদি রেষারেষি হয় সেটি সামাল দেয়া। এটি সত্য যে আমরা পর্যায়ক্রমে দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের মনোবল ফিরছে, কিন্তু সেটিও যে পুরোপুরি শক্তিশালী হয়েছে, পুরো দমে ফিরেছে সেটা কিন্তু বলা যাবে না। তারা কিন্তু এখনো মানুষের সঙ্গে, আপনি দেখবেন যে 5 জন মানুষের একটা জটলা হয়তো বা পুলিশের উপর চড়াও হচ্ছে, এবং পুলিশ মব তৈরি হচ্ছে, পুলিশ দুর্বল ভাবে সেখানে বড় কোনো জবাব দিতে পারছে না। 2টা ঘটনা আমরা হয়তো দেখেছি। আমরা কলাবাগানে কিছুদিন আগে দেখলাম যে কলাবাগান থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি শক্ত পদক্ষেপ নিলেন, তারপর ডিএমপি কমিশনার তাকে অ্যাপ্রিসিয়েশন করলেন, কিন্তু এটি কিন্তু পুরো চিত্র না, সারা দেশের চিত্র কিন্তু এমন না। পুলিশে যারা দায়িত্ব পালন করছেন তারা কিন্তু অনেকেই আসলে আতঙ্কে আছেন। কাজেই এটি নির্বাচন ঘিরে যখন এই আতঙ্কটা, এই পরিবেশ, ভীতিকর পরিবেশ যখন পুলিশের জন্য তৈরি হবে, সেটি আসলে কন্ট্রোল করা পুলিশের জন্য একটু কঠিন হবে। যে কারণে মনে হয় যে আমরা আমাদের সামাজিকভাবে যদি যারা রয়েছেন, সমাজের বিভিন্ন মানে সিনিয়র সিটিজেন যারা রয়েছেন বা সমাজের প্রভাবশালী যারা রয়েছেন, রাজনীতির বাইরেও তো অনেক মানুষ রয়েছেন, শিক্ষক রয়েছেন, আইনজীবী রয়েছেন, সাংবাদিক রয়েছেন, সবাই মিলে যদি পরিবেশটাকে আসলে ঠিক রাখে বা নিজেদের এলাকার পরিবেশটাকে যদি নিজেরা, প্রশাসনকে যদি সহযোগিতার মাধ্যমে ভোটের পরিবেশটাকে সুন্দর করে, আমার মনে হয় এই দীর্ঘদিনের যে মানুষের ভোট দেওয়ার যে আকাঙ্ক্ষা, যারা ভোট দিতে পারেনি, নতুন একটা প্রজন্ম ভোট দিতে পারেনি, অনেকে গত 3 টার্ম ভোট দিতে পারেনি, সেই ভোটের জায়গাটা যাতে আমরা নিশ্চিত করতে পারি, সেটি হবে আমাদের একটি বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, রাজনীতি, নির্বাচন সবকিছু নিয়ে আলোচনা করলাম, কিন্তু বিশ্ব পরিস্থিতির দিকে তো নিশ্চয়ই খেয়াল করেছেন যে কি অবস্থা। এই যে ইসরায়েল আর ইরানের যে যুদ্ধ, বর্তমান পরিস্থিতি, এটি নিয়ে কিন্তু সারা বিশ্ব মানে উদ্গ্রীব হয়ে রয়েছেন। আপনি নিশ্চয়ই খেয়াল করবেন যে কিছুদিন আগেই ভারত পাকিস্তান যুদ্ধ নিয়ে আমরা কিন্তু খুব হতাশার মধ্যে ছিলাম, কি হয়, এবং সেই প্রভাব আমাদের উপরেও আসবে। আমরাও সেই ধরনের আলোচনার মধ্যেও ছিলাম যে আমাদের প্রস্তুত থাকতে হবে। সেটি একটা সময় গিয়ে আসলে শেষ হলো, কিন্তু নতুন করে আবার যে যুদ্ধটা শুরু হলো, এই ইসরায়েলের সাথে ইরানের যে যুদ্ধটা শুরু হলো, এটা কিন্তু প্রতিদিনই হতাহত বাড়ছে। সামরিক ঘাঁটি, শহর, এমনকি বেসামরিক অবকাঠামো সব জায়গায় কিন্তু হামলা করছে। একদিক থেকে ইসরায়েল হামলা করছে, আবার ইরান হামলা করছে। যেটি আমরা জানলাম যে যুদ্ধ যেভাবে ছড়িয়ে পড়ছে,
সারা বিশ্ব এখানে কিন্তু এই যুদ্ধটাকে নিয়ে একটা দুই রকম ভাগের মধ্যে চলে গেছে। একটা একদিকে আরব, তুরস্ক, কাতার, সৌদি আরব এরা ইসরায়েলকে দোষারোপ করছে, এবং পশ্চিমা বিশ্বগুলো যুক্তরাষ্ট্র সহ তারা কিন্তু আবার ইরানকে দোষারোপ করছে। এখানে যে ইস্যুটি হচ্ছে যে ইরানের যে পারমাণবিক শক্তি সেটির বিষয় নিয়ে একটি বিষয়, আর অনেকেই ধারণা করছে যে ইরানের যে শাসন ব্যবস্থা সেটির একটা পরিবর্তন আনার জন্য ইসরায়েল এই ধরনের যুদ্ধ করছে। তো আপনার কাছে এই যুদ্ধ পরিস্থিতির বিশ্লেষণটা কেমন হতে পারে, যে এই যুদ্ধ আসলে অলরেডি গতকালকে আমরা খবর পেয়েছি যে যুদ্ধ জাহাজ যুক্তরাষ্ট্র এইদিকে তারা ধাবিত করেছে, এবং যুক্তরাষ্ট্র ট্রাম্প বলছে যে সে কিছু চায়না যুদ্ধ বা এরকম বুঝায় উপরে, কিন্তু আবার এরকমও বুঝায় যে ইসরায়েলের কোনো ক্ষতি সে হতে দিবে না। তো সবকিছু মিলিয়ে যে পরিস্থিতি, এই পরিস্থিতিটাকে আপনি কি দেখছেন, যে বিশ্বের রাজনীতি বা বিশ্ব পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? সাইফুল হোসেন, এটি সত্য যে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর তো এখন ক্ষমতাধর রাষ্ট্র। তারা যদি চায়, ডোনাল্ড ট্রাম্প যদি মনে করেন যে ইসরায়েল এবং ইসরায়েলের সঙ্গে ইরানের যে এখন যে পরিস্থিতি চলছে সেটি তিনি সমঝোতা করে দিতে পারেন। এবং আপনি খেয়াল করবেন যে ইরানের তরফ থেকে কিন্তু অভিযোগ করা হয়েছে যারা সহায়তা করছে তাদের ব্যাপারে কিন্তু তাদেরকে হুঁশিয়ারি করেছে, ইরানের তরফ থেকে হুঁশিয়ারি করা হয়েছে, এবং সেটিরও কিন্তু জবাব দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন যে যদি ইরান তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় তাহলে পৃথিবীতে তারা এমন পদক্ষেপ নেবে যা সারা পৃথিবী এর আগে কখনো এমনটি দেখে নাই। আবার এটাও বলছেন যে তিনি চাইলে দুই পক্ষের মধ্যে সমঝোতা চুক্তি করে দিতে পারেন। এটি তার বক্তব্য থেকেও কিন্তু স্পষ্ট। এই যুদ্ধ নিয়ে আসলে যে পরিস্থিতি পুরো পৃথিবীতে এখন ছড়িয়ে পড়ছে, আতঙ্ক, এবং এই যে আপনি যেটি বলছিলেন বেসামরিক মানুষজনের প্রাণহানি, এবং পশ্চিমা বিশ্ব এবং আরব আমিরাত সহ এই এলাকাগুলো যে দুই পক্ষ অবস্থান নিয়েছে, এটি কিন্তু আসলে সারা বিশ্বের বেসামরিক মানুষের জন্য স্বস্তিদায়ক নয়, আবার সেটি অর্থনীতি বাণিজ্যের জন্য কিন্তু স্বস্তিদায়ক না। আপনি খেয়াল করেছেন যে তেল রিফাইনারিতে হামলা হয়েছে, বেসামরিক মানুষজন মারা যাচ্ছে। এইগুলো কিন্তু এখন এই যুদ্ধ পরিস্থিতি আমরা কিন্তু সবসময় দেখি যে যুদ্ধ আসলে কারোর জন্যই শান্তি হয় না। এখন ট্রাম্প যদি চান যে এখানে একটি সমঝোতা করে দেয়া, যেটি এবং যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এরাও কিন্তু ইরানকে আলোচনায় বসার জন্য আমন্ত্রণ জানিয়েছে। আসলে সবাই চাইলে কিন্তু এটা সম্ভব, একেবারেই সম্ভব এটি। কিন্তু একটি আলোচনা অনেক সময় হয় কিন্তু যে মার্কিন যুক্তরাষ্ট্রের তারা উদার গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে। অনেকেই কিন্তু বলেন এরকম যে মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা তারা সহ্য করবে, এবং আপনি ট্রাম্পের সমালোচনা করেন সেটিও তারা সহ্য করবে, কিন্তু ইসরায়েলের ব্যাপারে তাদের এক ধরনের নীতি সমর্থন কিন্তু সবসময় সেখানে কোনো ছাড় তারা দেয় না, দিতে চায় না, এমনটি কিন্তু শোনা যায়। এবং তথ্যপত্র কিন্তু অনেকেই দেখি এমনটি কিন্তু বলেন। সেইখানে আসলে ডোনাল্ড ট্রাম্প কতটা শক্ত পদক্ষেপ নেবেন সেটি একটি বড় ব্যাপার। কিন্তু বিশ্ববাসী কিন্তু মনে করেন যে যেহেতু রিপাবলিকানদের একটু যুদ্ধ একটু কম পছন্দ করেন, তারা সেই নীতি যেহেতু তারা বিশ্বাস করে, কাজে বিশ্ব কিন্তু মনে করছে যে সেই পদক্ষেপটি তারা নিবে, এবং সেটি নিলে কিন্তু প্রাণহানি ঠেকানো যাবে, এবং দুই দেশ না সারা বিশ্বের মধ্যে যে এটি ছড়িয়ে পড়ার যে একটি পরিস্থিতি তৈরি হয়েছে আপনি দেখছেন, সেটিও কিন্তু অনেকটা থামানো যাবে। না হলে এই যুদ্ধ কোথায় যাবে এবং এটি ছড়িয়ে কোন পর্যন্ত যাবে, অন্য দেশের মধ্যে জড়িয়ে পড়ে কিনা, সেটি কিন্তু প্রশ্ন নিশ্চয়ই। এখন এই যুদ্ধ যদি না থামানো যায়, এটি তো আস্তে আস্তে বড় হবে, বড় আকার ধারণ করবে, এবং এর প্রভাব তো সারা বিশ্বেই পড়বে। বিশেষ করে যুদ্ধের যে প্রভাব, সবচেয়ে বড় প্রভাব অর্থনীতিতে পড়ে। তো আমাদের বাংলাদেশ তো এমনিতেই এর আগে কয়েকটা যুদ্ধের কারণে অর্থনীতিতে একটা বড় প্রভাবে পড়ে গিয়েছিল। তো এখন যে অবস্থা বাংলাদেশের, যে 5 আগস্টের পরবর্তী এই যে গত ফ্যাসিস্ট আমলে যে হাজার হাজার কোটি টাকা যে পাচার হলো দেশ থেকে, সেই টাকাগুলো নিয়ে আসলে যে ধরনের পরিকল্পনা করা হচ্ছে, সরকার যেটি করছে আপনি নিশ্চয়ই জানেন। আপনি বেশ কয়েকটি সফরও করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থ উপদেষ্টার সাথে, তাদের সাথে আপনি আলোচনাও করেছেন।
আপনার কাছে কি মনে হয় যে এই পাচার করা অর্থগুলো নিয়ে সরকারের পরিকল্পনা কি? খুব দুঃখজনক একটি তথ্য আপনাকে দেই। আপনি খেয়াল করবেন যে আমি গতকালকেও আমাদের একটা রিপোর্টে বলবার চেষ্টা করেছি যে বাংলাদেশ থেকে কি পরিমাণ অর্থ পাচার হয়েছে সেই তথ্যটি আমাদের কাছে সুনির্দিষ্ট করে এখন পর্যন্ত নেই। এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে যেটি শ্বেতপত্র প্রণয়ন কমিটি করে অর্থনীতির প্রকৃত চিত্র জানতে, সেখান থেকে একটি ধারণা পাওয়া যায় যে বাংলাদেশ থেকে গত এই আওয়ামী লীগ সরকার শাসনামলে 15 বছরে প্রায় 28 লাখ কোটি টাকা পাচার হয়েছে। তার মানে বছরে প্রায় 1,80,000 কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। এই টাকা কারা পাচার করেছে? রাজনীতিবিদরা করেছে, আমলারা করেছে, আরও অন্য পেশাজীবীরা এই টাকা পাচারের সঙ্গে জড়িত বলে তথ্যপত্র পাওয়া যাচ্ছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু এই স্টোলেন মানি মানে পাচারের টাকার ব্যাপারে তারা নতুন গভর্নর ডক্টর আহসান ইস মনসুর দায়িত্ব নেওয়ার পর থেকে কিন্তু তিনি বারবার বলবার চেষ্টা করেছেন যে যারা অর্থ পাচারকারী তাদেরকে শান্তিতে ঘুমাতে দিবেন না। এটি সত্য, আমাদের অর্থনীতিতে যদি মাফিয়া হিসেবে যদি চিহ্নিত করেন দুটি গোষ্ঠীকে, তাহলে একটি কিন্তু অর্থ পাচারকারী, আরেকটা হলো ঋণ খেলাপি যারা ব্যাংক লুপাট করেছে, তারা কিন্তু আসলে অর্থনীতির জন্য মাফিয়া এবং অর্থনীতিকে বিপদে ফেলেছে এই দুটি গোষ্ঠী। এখন এই যে বিপুল অর্থ পাচার হয়েছে, যদি আমরা শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্যপত্র ঠিক রেখে যদি বলি এই 28 লাখ কোটি টাকা পাচার হয়েছে, আপনি দেখেন যে বাংলাদেশের যে এখন যে বাজেট তার প্রায় 4 গুণ টাকা পাচার হয়ে গেছে। নানাভাবে তারা কিন্তু এই টাকাগুলো তৈরি করেছে, ব্যাংক লোপাট করে পাচার করেছে, বিভিন্ন উন্নয়ন প্রকল্প হয়েছে, আপনি দেখেছেন আওয়ামী লীগ সরকারের সময় ব্যাপক উন্নয়ন কর্মযজ্ঞ চলেছে, সেখান থেকে অর্থ বের করে নিয়ে পাচার করেছে। শেখ হাসিনা যারা রাজনৈতিক মিত্র ছিলেন তারা নানাভাবে অর্থ তৈরি করেছেন, সেই টাকাগুলো তারা পাচার করেছেন। আপনি খেয়াল করেছেন যে প্রধান উপদেষ্টা যখন লন্ডন সফর করছিলেন তখন শেখ হাসিনা একজন রাজনৈতিক মিত্র হিসেবে পরিচিত সাইফুজ্জামান চৌধুরী মন্ত্রী ছিলেন, তার লন্ডনের সম্পদ জব্দ করা হয়েছে। সাবেক সরকারের একজন উপদেষ্টা সালমান এফ রহমানের পুত্র এবং তার ভাতিজার লন্ডনের সম্পদ জব্দ করা হয়েছে। এখন সিদ্দিকীর সম্পদ একদমই। এখন সরকার চাচ্ছে যে এই অর্থগুলো কিভাবে ফেরত আনা যায়। নতুন আলোচনা এটি তো পুরনো আলোচনা যে পাচারের টাকা ফেরত আনা, যদিও একটি দীর্ঘ প্রক্রিয়া, সরকারও জানে, আমরাও তাই মনে করি, ব্যাংকিং সেক্টর নিয়ে কাজ করতে গিয়ে তাই দেখছি। এখন যেটি নতুন আলোচনা, গত কয়েকদিন এই প্রধান উপদেষ্টা লন্ডন সফরের সময় আপনি জানেন যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান তার সঙ্গে ছিলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও তার সঙ্গে ছিলেন। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ওইখানে একটি তথ্য প্রকাশ করলেন যে যারা অর্থ পাচার করেছে তাদের ব্যক্তিগত তথ্য এবং যারা পাচারকারী তাদের পাচারের অর্থের মূল্য এটি যদি কম গুরুতর হয়, মানে কম মূল্য হয়, তাদের সঙ্গে সমঝোতা করে সেই অর্থ ফেরতের চেষ্টা করবে। এটি কিন্তু আবার নতুন করে একটি আলোচনা তৈরি করেছে। নতুন করে আলোচনা, আমি যেমন গতকালকে কেন্দ্রীয় ব্যাংকের যে মুখপাত্র তাকে আমি প্রশ্ন করেছিলাম যে আইনে কি এই সুযোগ আছে কিনা যে একজন সুযোগ পাবেন আরেকজন পাবেন না, একজন অর্থ পাচারকারীকে এক ধরনের সুযোগ দেওয়া হবে, আরেকজনকে তার ব্যক্তিগত পরিচয়ের কারণে সুযোগ দেওয়া হবে না, এটি কিন্তু এক ধরনের প্রশ্ন তৈরি করবে। এবং মুখপাত্র কিন্তু তাই বলছিলেন যে আসলে এটি আইনত এমন সুযোগ নেই, আবার পাচারকারীর সঙ্গে সমঝোতা করবেন যেটি নিয়ে আলোচনা হয়। আপনি খেয়াল করবেন যে এই সরকার তো বারবার সুশাসনের কথা বলছে। আমরা আপনি খেয়াল করেছেন যে বাজেট দেওয়ার পরে 3 তারিখে যখন বাজেট হয় তারপরে কিন্তু আমরা একটি বিষয়ে আলোচনা করেছি যে সরকার যখন কালো টাকা সাদা করার সুযোগ দেয় ফ্ল্যাটে, এই সরকার এসে কিন্তু কালো টাকা সাদা করার সুযোগ রহিত করে, সেই সরকারই কিন্তু আবার বাজেটে সেই সুযোগটা রাখলো। আমি জানি না এখন যেহেতু ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে, বাজেট কয়েকদিন পরে পাস হবে, তখন এটি থাকবে কিনা। যদিও অর্থ উপদেষ্টা বলেছেন যে এটি তারা একেবারে নৈতিকভাবে দিয়েছেন তেমনটি না, এটি যদি মনে হয় যে এটি খারাপ কাজ হয়েছে তারা বাতিল করবে। এখন প্রশ্ন হলো যে আপনি পাচারকারীদের সঙ্গে যদি এই ধরনের আপোষপা করেন তাহলে তো এক ধরনের অর্থ পাচারেই আপনি এক ধরনের উৎসাহ দিলেন, সেই প্রশ্নটা কিন্তু উঠবে। গভর্নর অবশ্য আজকে কিছুটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, স্পষ্ট করবার চেষ্টা করেছেন, কিন্তু এটি কিন্তু এক ধরনের প্রশ্ন তৈরি হবে। আর হলো যে এটি ফেরত আনা আসলে খুব জটিল কাজ, নজির নেই তা না। বাংলাদেশ থেকে কিন্তু বাংলাদেশে পাচার করে নিয়ে আসা লন্ডনের এক পাচারকারী অর্থ কিন্তু ফেরত নিয়ে গেছে। তো বাংলাদেশেও আসলে সরকার চাইলেই অনেকটা, যদি সে মন থেকে চায়, সরকার যদি গুরুত্ব দেয়, সেই পাচারের টাকা নিশ্চয়ই ফেরত আনতে পারবে। আর এই পাচারকে আমরা যেন আর
কখনোই এটিকে আরও সামনের দিকে যাতে না হয় সেই দিকে যেন সরকারের খেয়াল থাকে, এবং পরবর্তী যে রাজনৈতিক সরকার আসবে তারাও যেন সেই দিকগুলোকে দেখে যে দেশের টাকা পাচার করে অন্য দেশে নিয়ে যাওয়া এটা তো দেশেরই ক্ষতি, সেটি আমরা নিশ্চয়ই চাই না। তো আজকে এ পর্যন্তই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের আলোচনায়। আবারও দেখা হবে অন্য কোনো অতিথির সাথে অন্য কোনো সময়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।